প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাস্টে আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। আমি রক্ত তোমার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানে শেষ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ আয়োজিত আজকের এই আলোচনা সভা বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, এই সভায় সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে আজকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। ঘরে ঘরে, বাঙালির ঘরে ঘরে আজ বঙ্গবন্ধুকে স্মরণ করা হচ্ছে শ্রদ্ধায়, ভক্তিতে। যদিও এর প্রতিপক্ষ একটি শক্তি চেষ্টা করছে বাঙালির এই শ্রদ্ধা, বাঙালির এই পালন, সেটিকে বাধাগ্রস্ত করবার, এবং সেটি আমরা সকাল থেকেই দেখছি যে ধানমন্ডি ৩২কে ঘিরে বিএনপি এবং অন্যান্য প্রতিক্রিয়াশীল শক্তি, এর সাথে আছে জঙ্গিবাদ, এর সাথে আছে ৭১-এর পরাজিত শক্তি, তারা নানানভাবে ৩২-এর সামনে যারা আসছেন তাদের বাধাগ্রস্ত করছেন। আমরা তাদের নিন্দা জানাই এবং আজকে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবো। আমরা মূলত দুজনই অস্ট্রেলিয়ার থেকে যোগ দিয়েছি। আমার সাথে আছেন, আপনারা সবাই চেনেন, আমাদের সিনিয়র সাংবাদিক সবাই বলে, কিন্তু আমাদের খুব প্রিয় একজন মানুষ, ফজলুল বারী ভাই। আমরা একই রাজ্যে থাকি, আমাদের একই সাথে কথা হয়, এবং এই দুঃসময়ে যিনি সামনের থেকে মিডিয়ায় লড়ে যাচ্ছেন। বারী ভাই, আজকে তো এই শোক দিবস, আজকে তো আর আনুষ্ঠানিকতার বিষয় নেই, এবং আজকে যে শিরোনামটা বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, আমি প্রথমে, আপনি তো মানে আপনার সাংবাদিক বারী ভাইয়ের সাথে একটু কথা বলি। আপনি সারা বাংলাদেশ ঘুরেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে আপনি প্রচুর কাজ করেছেন। ইভেন অস্ট্রেলিয়াতেও আমার মনে আছে ২০০৭ সালে আপনি যখন এসেছিলেন, আপনি যুদ্ধ অপরাধ নিয়ে আজকে অনেকেই অনেক কথা বলে, কিন্তু সেই প্রথম দিককার কথা আপনার মনে আছে যখন 111-এর সরকার, আপনি বোধহয় মে মাসের দিকে এসেছিলেন, এবং অস্ট্রেলিয়ার থেকে আপনি জনকণ্ঠের সাংবাদিক, যুদ্ধ অপরাধ নিয়ে আপনি যেভাবে বিশ্ব জনমত গড়েছিলেন, এবং আপনার এই সংবাদের সূত্র ধরে আমি তখন বিশ্বের অনেক দেশে গিয়েছি জনমত গঠনে। তো সেই জায়গা থেকে আমি একটু আপনার কাছে বঙ্গবন্ধু সম্পর্কে শুনতে চাই, তারপরে আমরা অন্য অন্য আলোচনা করব। অনেক ধন্যবাদ মিল্টন ভাই, এবং যারা আমাদেরকে শুনছেন, দেখছেন, সারা পৃথিবীর বঙ্গবন্ধু প্রেমিক যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ওন করেন, সবাইকে শুভেচ্ছা। মিল্টন ভাই, আমি অস্ট্রেলিয়ার একই রাজ্যে আছি, আমরা বিদেশে গর্বিত বাঙালি। কারণটা হচ্ছে আমরা বঙ্গবন্ধুর মতো একটি নেতা পেয়েছিলাম, তার স্বপ্ন, মিশন, ভিশন, এই ভিশনকে কেন্দ্র করে আমরা একটা দেশ পেয়েছি, পতাকা পেয়েছি, এবং আজকে এই বাংলাদেশের গর্বিত মানুষ হিসেবে আমরা দেশে বিদেশে সক্রিয়। এবং ৭৫-এ ১৫ আগস্ট যে বঙ্গবন্ধু হত্যা করা হয়, আমরা কিছু কিছু ভুল কথাবার্তা বলি এই কারণে যে কিছু বিপদগামী সেনা সদস্য, এই কথাটা ভুল। বাংলাদেশ সেনাবাহিনী এই ঘটনাটা ওন করেছে, শুধু বিপদগামী হলে সে প্রতিহত করত। বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেলরা তখন সেটাকে সমর্থন দিয়েছেন, ওন করেছেন, এবং এই পরবর্তীতে যারা ইন্ডিমিনিটি দিলেন, বিচারটা আটকালেন, তারাও কিন্তু সেনাবাহিনীর লোক ছিলেন। জিয়াউর রহমান, তিনি সেনাবাহিনী থেকে রাজনীতিতে আসেন। সারা বাংলাদেশে যখন বাংলাদেশটা জানার চেষ্টা করতাম, আমি চেষ্টা করতাম হচ্ছে গ্রাসরুট লেভেলের মুক্তিযোদ্ধা যারা ওই যে গান আছে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না,
আমরা মিডিয়ার মানুষেরা সামনের পাদপ্রদীপের আলোয় যারা আছেন তাদেরকে নিয়ে মাতামাতি করি, তাদের সাথে কথা বলি, তাদের তুলে ধরি, কিন্তু একেবারে নিভৃত গ্রামের সেই যোদ্ধা, সেই যাদের নেতৃত্বে বাংলাদেশটা স্বাধীন, তারা কিন্তু পিছু নিয়েছিল। এবং সেই সময় আমি যখন তাদের সাথে কথাবার্তা বলতাম, সেটা 86-87 এর কথা আমি বলছি, এক পর্যায়ে হাউমাউ করে কাঁদতেন তারা। কাঁদতেন এই কথা বলে যে আমি কেন বাংলাদেশটা চেয়েছিলাম এবং এই বাংলাদেশটা কোথায়, কার কাছে চলে গেল। সেই পরিস্থিতি এখন পর্যন্ত বিরাজমান। 15-16 বছর আওয়ামী লীগের মতো একটা দল, যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিল, সেই দল ছিল ক্ষমতায়। তারপরও ভেতরটা যে কিরকম ছিল, 5 আগস্ট বিকেল থেকে আমরা দেখতে শুরু করলাম। 5 আগস্ট বিকেল থেকে সমস্ত আক্রোশের কেন্দ্র হচ্ছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু 32 নম্বর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বঙ্গবন্ধু যা যেখানে সব ভেঙে ফেলা হচ্ছে। 5 আগস্ট থেকে এটা প্রকাশিত, এবং সেই বঙ্গবন্ধুর বিষয়টা এবারে আরো প্রতিষ্ঠিত। 32-এর সামনে কালকে যে মিছিল হয়েছে, সেই মিছিলের স্লোগান ছিল, তারেক ভাইয়া কথা দিলাম 32-এর দখল নিলাম। ভাই, আপনি বুঝতে পারছেন আমরা কোথায় গিয়ে দিনে দিনে পৌঁছে যাচ্ছে। মানে এই যে তারেক ভাই কথা দিলাম, ধরেন 15ই আগস্ট বিএনপির পক্ষ থেকে তো বাধা দেওয়া হচ্ছে, এবং বিএনপি যে দাবি করে তারা মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল, এই দাবিটা তো ঠুনকো হয়ে যায়। মুক্তিযুদ্ধের প্রধান যিনি বাংলাদেশের স্থপতি, তাকে বিতর্কিত করে, তাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে, হ্যাঁ, আপনি আবার নিজেদের মুক্তিযুদ্ধের দাবিদার করছেন, তো এটা তো কন্ট্রাডিক্ট করে। কিন্তু আমার যে খটকা লাগলো এই স্লোগানটা শুনে, যে এখানে তারেক জিয়া কিভাবে আসে, মানে 32 দখল, 32 ভাঙচুর, এখানে তারেক জিয়ার ভূমিকাটা আপনার কাছে কি মনে হয়? একটা বিষয় কেউ কেউ বলার চেষ্টা করেন বা করেন না, যেটা প্রকাশ করার চেষ্টা করেন, এটা 32 যে ভেঙে দেওয়া হয়, এটার সাথে একটা প্রতিশোধ জড়িত। 32টা মূল একটা 32টা একটা সিম্বল, 32টা সিম্বল এইখান থেকে বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা এসেছে। এইখান থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিষয়গুলো, আমি যখন 32-এ প্রথম যাই, আমার সেই 86-87 এর কথা বলছি, আমার মাঝে প্রথম যে প্রতিক্রিয়াটা হয়েছিল, এমন একটা অনিরাপদ বাড়িতে কিভাবে দেশের রাষ্ট্রপতি থাকে। তখন কিন্তু 32 এত চতুর্দিকে যে বাড়িগুলা, এই 32 জাদুঘরের অংশ ছিল না তখন, একেবারে লাগোয়া সব বাড়িগুলা, সেই বাড়িতে ছিলেন তিনি। কারণ তার সেই বিশ্বাসটা হচ্ছে বাঙালি তো তাকে হত্যা করতে পারে না, বাঙালি তাকে হত্যা করতে পারে না। এবং আপনি 32-এর ইতিহাস গুলা দেখেন, সেই 14 আগস্ট রাতে, 15 আগস্ট ভোরে, আপনি সেই বাড়িতে আক্রমণটা শুরু হয়েছে 3টার দিকে, চতুর্দিকে 3টার পরে আক্রমণগুলো শুরু হয়েছে। 5:30টার দিকে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, 5:30। এই 2-3 ঘন্টা সময় দিয়েও তাকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি। ডিজিএফআই প্রধান যিনি প্রথম খবরটা পান, তখন তিনি তার ফ্যামিলি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে একটা গাছের নিচে আলাদা থাকেন, কিন্তু তিনি এটা জানান নাই কর্তৃপক্ষকে। এবং জানুয়ারি মাসে এই হত্যাকারীরা বলেছে, জানুয়ারি মাসে তারা জিয়াউর রহমানকে ইনফর্ম করেছে। তারা সেই জিয়াউর রহমানের শপথ ছিল, যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কার্যক্রমের খবর পান, তিনি এটা রাষ্ট্রকে অবহিত করবেন বা ব্যবস্থা নেবেন, দেন নাই। এবং এই প্রক্রিয়াগুলা হঠাৎ করে এগুলো হয় নাই কিন্তু। এবং সর্বশেষ তারা যেটা বলার চেষ্টা করছেন, তাদের নেতা এখন তারেক রহমান, বিএনপি মুক্তিযোদ্ধা যারা আছেন, তারা এখানে তার একটা দলটাই এরকম, মানে কর্মচারীর মতো একবারে খুব ভালো চমৎকার নেতা আমরা বিএনপিতে আমরা দেখি। কিন্তু সেই মানুষগুলা একবারে কর্মচারী হয়ে গেছেন, এবং তারা বলার চেষ্টা করছেন সেনানিবাসে খালেদা জিয়া যে বাড়িতে থাকতেন, 9 বিঘা জমির উপর একটা বাড়ি ছিল, এটা সেনাবাহিনী প্রধানের বাড়ি ছিল, এটা কোনো ব্যক্তিগত বাড়ি ছিল না।
জিয়াউর রহমান হত্যার পরে এরশাদ নিজেকে আড়াল করার জন্য খালেদা জিয়াকে বেশ কিছু উপহার দেন। উপহারগুলোর মধ্যে একটা আছে সেনানিবাসের বাড়ি, গুলশানে আরেকটা বাড়ি দেওয়া হচ্ছে যেটা এখন ব্রিটিশ টোবাকো কোম্পানির কাছে ভাড়া দেওয়া আছে, আর হচ্ছে তখন 10 লাখ টাকা নগদ দেওয়া হয়, আর ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হয়। এই সমস্ত কিছুর বিনিময়ে কিন্তু খালেদা জিয়া কোনোদিন কিন্তু জিয়া হত্যার বিচার দাবি করেন নাই। এবং এখন তারা বলার চেষ্টা করছে আওয়ামী লীগ আমলে যেহেতু সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে সরে যেতে হয়েছে, চলে যেতে হয়েছে, এবং সেদিন কিন্তু একটা বলেছিলেন কোনোদিন যদি সুযোগ পাই তোদেরকে আমি দেখে নেব। সেনাবাহিনীর যে সদস্যদের বলেছিলেন, তিনি বলেছিলেন সেটা। এবং আপনি দেখেন শুধু 32 না সুদা সদন যেটা ধানমন্ডিতে শেখ হাসিনার স্বামীর বাড়ি, শেখ হাসিনার নামে বাংলাদেশে কোথাও কোনো বাড়ি নেই, জমি নেই, স্বামীর বাড়িটা সেটাও কিন্তু সেদিন ধ্বংস করা হয়েছে। 32 না, 32 সেদিন পুড়িয়ে দেওয়া হয়েছে। 32-এর সমস্ত ইতিহাস গুলা, 32-এর যত জাদুঘরে বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধুর যত কিছু ছিল, সেই 5ই আগস্ট কিন্তু পুড়ে ছাড়খার, পুড়িয়ে দিয়ে শেষ হয় নাই, সেটাকে তারা সর্বশেষ গুড়িয়ে দিয়েছে। এবং সেটা সেটা এমন একটা অবস্থায় আছে, সেটা মানুষ দেখতে যায় এবং দেখার পাশাপাশি মানুষগুলো ভালো ফিল করে না। মানুষ খুব অ্যাকোমোডেটিভ মানুষ। আমার বাংলাদেশের মানুষ খুব চমৎকার মানুষ, মুক্তিযুদ্ধকে ধারণ করা মানুষ। খুব লিমিটেড কিছু লোকজন যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করে না, মনে করে পাকিস্তান আমল ভালো ছিলাম, খুব লিমিটেড কিছু লোক, কিছু ফ্যামিলি। গড়পড়তা বাংলাদেশটা তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, এবং এর কারণে এই কথাটা, এই যে তথ্যটা, এই দখল নিলাম, মানে আমরা বিশেষ করলাম, প্রকাশ্যে তারা এখন বলতে পারছে না কেন তারা সেটা করছে। 32 সিম্বলিক ভাবে তাদেরকে কিন্তু তাড়িয়ে বেড়াচ্ছে 32। এবছর 32-এর আগে প্রেস সচিব ঘোষণা দিয়ে বলেছেন যে কেউ যদি চেষ্টা করে 15 আগস্ট পালনের, তাহলে তার ব্যবস্থা নেবে। মিল্টন ভাই, বাংলাদেশের রাজনৈতিক নানা দল, নানা মত আছে, সেটা আছে, দলগুলা যার যার দিবস গুলা পালন করে, সেটা 32 তো আর বিএনপি পালন করে না। 32 তো আর কেউ হাতে পা ধরছে না বিএনপি কে যে আপনারা 32 পালন করেন, 15 আগস্ট পালন, কেউ তো বলছে না। আপনারা জন্মদিন পালন করেন, এবং কালকে খুব চমৎকার ভাবে তারা এসে বলেছে যে তারা মিলাদ করবে, জন্মদিন উপলক্ষে কেক কাটবে না, কোনো কিছু করবে না, বলেছে। কিন্তু তারা সারাটা দিন পাহারা দিয়েছে কেউ আসে কিনা, এবং এই পাহারা দিতে গেছেন সাইড করে ফেলেছে তারা। শিবিরে ছেলে পেলেকে ধরবেন, চুমুকি মেচুমে যারা দর্শনার্থী ছিল, সন্দেহ করে তারা সেটাকে পিটিয়েছে। মৃত বঙ্গবন্ধু যে কত শক্তিশালী প্রতিদিন টের পাচ্ছে সেটা। আমি আজকে বাংলাদেশ থেকে একটু আগে ফোন পেলাম যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন জেলায় শোক দিবস, বঙ্গবন্ধুর পক্ষে মিছিল হচ্ছে। এটা আমি জাস্ট এই ঘন্টাখানেক আগেই খবর পেলাম যে সারা দেশে মিছিল হচ্ছে। তো আপনি কি মনে করেন যে এইভাবে বাধা দিয়ে ভেঙে চুরে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা সম্ভব? বাধা দিলে বাংলাদেশের ইতিহাসটা কি, যেখানে বাধা দেওয়া হয়েছে সেখানে কিন্তু ব্যারিকেড গুলা উপচে পড়েছে, ব্যারিকেড গুলা থাকে না সেখানে। আর আওয়ামী লীগকে এই জেনারেশন আওয়ামী লীগের ছেলে পেলে যেমন আওয়ামী লীগকে জানে না, হ্যাঁ, আওয়ামী লীগ যে বিরোধী দলে কিরকম, এই জেনারেশন তো আওয়ামী লীগের ক্ষমতার সময় রাজনীতিতে এসেছে। ঠিক যারা বাধা দিচ্ছে ওরাও কিন্তু আওয়ামী লীগ এই চেহারায় দেখে না। আওয়ামী লীগ সারা বাংলাদেশে কি বাংলাদেশের পলিটিক্স এমন, বাংলাদেশের প্রতিটা ইলেকশনে ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টটা ভোটাররা মাথায়, এই কয়েকদিন আগে কারা ছিল, এখন আর বাংলাদেশে ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ না। গত 1 বছরে দেশ জুড়ে নৈরাজ্য, দেশ জুড়ে আইন শৃঙ্খলা নেই, কারো মব, নানা কিছু মিলিয়ে এই দেশটা মানুষ এত জিম্মি হয়ে গেছে, রাস্তাঘাটে বলা শুরু করেছে
আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল। কারণটা তো মানে কম্পেয়ার করতে শিখছে। ইমিডিয়েট গভর্নমেন্টের যে আওয়ামী লীগ না, এর কারণে তারা আওয়ামী লীগকে শুধু দল না, এই দলটাকে নির্বাচনও ভয় পায়। যদি গণতান্ত্রিক যদি শপথ থাকতো সবার, তো মানুষের কাছে মানুষকে একটু সুযোগ দেয়া, মানুষ ঠিক করবে, মানুষ ঠিক করবে কে থাকবে না থাকবে, কার রাজনীতি থাকবে কার রাজনীতি থাকবে না, এই মানুষ ঠিক করবে। মানুষকে ঠিক করতে দিতে চায় না তারা। শুধু এই কয়েকজন নেতা না, আপনার টকশো গুলা দেখবেন যারা আসেন আসেন কিন্তু এই এই সুযোগটা মানুষকে দিতে চান না। গণতন্ত্র মানুষের জন্য, ফর দ্য পিপল, মানুষের জন্য, এটা তারা করতে চান না। সেই কারণে তারা নানাভাবে তারা যে তাড়নার শিকার। এর মাঝে আপনি খুব দুর্ভাগ্যজনক, আপনি কয়েকদিন জমাতে খেয়াল করছেন বাংলাদেশের রাজনীতিটা, বাংলাদেশের ভবিষ্যৎটা যেন বাংলাদেশ আর ঠিক করাতে হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সরকার প্রধান যেন বাংলাদেশের প্রফেসর ইউনূস না, বাংলাদেশটা যেন ঠিক করছেন হচ্ছে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। চতুর্দিকে যাচ্ছেন, মিটিং করছেন, লন্ডনে গেছেন, মিটিং করেছেন। হ্যাঁ, এই সমস্ত কিছুর মাঝে তারা কোনো একটা কিছু ঠিক করছেন যেটা আমরা এখনো জানি না। এই করিডোর বলেন, বন্দর বলেন, যত কিছু ইউনুসকে দিয়ে করার ভরসা পাচ্ছেন না তারা। কয়েকদিন পরে ইউনুস চলে যাওয়ার পরে থাকবে না। ভরসা যাদের করছেন তারা সেই ভরসার পোক্ত করার জন্য তো লন্ডন পর্যন্ত চলে গিয়েছেন। এনসিপি বুঝতে পেরে হয়ে যাচ্ছে তারা, এজন্য ক্ষিপ্ত হয়ে বলেছে তারা ফেব্রুয়ারিতে ইলেকশন করতে দিবে না। কারণ কি আবার হঠাৎ করে ইউনুসও বলেছেন যে এইভাবে ইলেকশন বা এইভাবে হয়ে গেলে সংস্কার বিচার এগুলা কিন্তু কার্যকর হবে না, এমন কিছু বলার শুরু করেছেন। কিন্তু আসলে মানে ঠিক বাংলাদেশটা এমন একটা অবস্থা আছে যে কে কোথায় চালাচ্ছে, আপনি যেটা বললেন সংস্কার বিচার, গণমানুষের কাছে যাওয়ার যে ভীতিটা কাজ করছে, যে মানুষ যাকে চাইবে সেই ম্যান্ডেটটা নিতে তারা ভয় পাচ্ছে। এবং যেটা আমি মনে করি ভাই, যে বাংলাদেশ যখনই যে কোনো প্রতিকূল অবস্থায় পড়ে তখনই বঙ্গবন্ধু অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়ে। এবং দেখেন এই যে আজকের শিরোনাম বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, এটা আমাদের সময় আমরা আমরা আমি নিজেও একটা পোস্টার করেছিলাম, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। এই দেশটার সৃষ্টি, এই দেশের তো ধরেন জন্মের আগে পাকিস্তান আমলের 23 বছরের যে সংগ্রামের ইতিহাস, সেখানে আমরা অনেক নেতা পেয়েছি। হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, ভাসানী বলেন, বা আরো, মানে তারা বঙ্গবন্ধুর চাইতে রাজনীতিতেও সিনিয়র ছিলেন, অভিজ্ঞ ছিলেন, কিন্তু তারপরেও বঙ্গবন্ধুই কিন্তু এই সমগ্র সংগ্রামের পথযাত্রায় এককভাবে নেতা হয়ে উঠেছিলেন। এবং এই যে শেখ হাসিনা বাংলাদেশের অনেক উন্নয়ন করেছিলেন, আমরা দেখলাম যে এটা করবে ওইটা করবে, এই আশ্রয়ন প্রকল্প, সবাইকে বাড়ি দিতে হবে, এই যে রূপপুর পারমাণবিক যে প্রকল্প করলেন। আমি দেখলাম, আমি বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে বঙ্গবন্ধু ৭২-এর আগেই, ইভেন ৭০-এর নির্বাচনে যে বক্তৃতাগুলো দিয়েছেন যে তিনি নির্বাচিত হলে কি করবেন, ৭২-এর ক্ষমতা নিয়ে তিনি বলেছেন কি কি করবেন, সেই যে তিনি তার যে স্বপ্নের তালিকা কি কি করবেন, থিংস টু ডু লিস্ট, আমি দেখলাম যে শেখ হাসিনা জাস্ট একটা টিক দিতেন আর কি, ওকে আমার বাংলাদেশে কেউ গৃহ ছাড়া থাকবে না, এটা বলেছিলেন ৭২ সালে। এই সুগন্ধা রাষ্ট্রীয় যে অতিথি ভবন, তার সামনে তিনি হোমলেস পিপুলদের সামনে বলেছিলেন যে আমার বাংলাদেশের কোনো মানুষ হোমলেস থাকবে না। দেখেন শেখ হাসিনা কিন্তু আশ্রয়ন প্রকল্প করলো। এই রূপপুর পারমাণবিক প্রকল্পের কথা অনেক আগে বঙ্গবন্ধু বলেছিলেন, এন্ড তার কন্যা শেখ হাসিনা এগুলো বাস্তবায়ন করেছে। এবং বঙ্গবন্ধু যেটা বলা হয় যে বঙ্গবন্ধুকে যদি ৭৫ সালে এভাবে হত্যা না করা হতো, তাহলে আজকে যে আমরা সিঙ্গাপুরের কথা বলি, মালয়েশিয়ার কথা বলি, বাংলাদেশ অনেক আগেই এর চাইতে অনেক উন্নত একটা দেশ হিসেবে থাকতো। ইভেন দেখেন বাংলাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন যাত্রায় সামিল, এবং এই ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে উন্নয়ন বিস্ময়, ঠিক তখনই একটা এমন একটা অবস্থা ক্রিয়েট করলো যে এখন বাংলাদেশ আবার সেই পুরনো ফর্মে ফিরে যাচ্ছে, আবার সেই দরিদ্র দেশের তালিকায় যাচ্ছে, আবার সেই জিডিপি দেখেন অর্ধেকের নিচে নেমে যাচ্ছে। তো এই যে
মানে এই সবকিছু পাশে রাখলে কিন্তু এই যে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, এটা খুব মানে একদম খুব এভিডেন্ট হয়ে যায়। এটার জন্য রকেট বিজ্ঞানী হতে হয় না। তো এই আপনার কি মনে হয় যে আজকে আমরা যে বাংলাদেশটা দেখতেছি এই অবস্থায় বাংলাদেশ থাকবে, নাকি আমরা খুব দ্রুত একটা পরিবর্তনের স্বপ্ন দেখতে পারি? আপনার কাছে তো অনেক ইনফরমেশন আছে এবং আপনি যেহেতু মিল্টন ভাই, টকশো মিল্টন করেন, ভাই, অনেকের সাথে কথা বলেন। মিল্টন জি। ভাই, আপনি যে পয়েন্টটা করেছেন যে বাংলাদেশের অগ্রগতি, রোড ম্যাপ একটা কথা, আপনি পরিচিতের কথা না, এই রোড ম্যাপটা, বঙ্গবন্ধু রোড ম্যাপটা সেই 71 বা 70-এর না। বাংলাদেশ নিয়ে বঙ্গবন্ধু রোড ম্যাপটা আরো পুরনো। রোড ম্যাপটা আমাদের এখানে আপনি রমেশ মৈত্র, পাবনার একজন সাংবাদিক, বসে উনি আসতেন, উনি নেই এখন, ওনার ছেলে আছেন প্রবীণ মৈত্র। রমেশ মৈত্র আমাকে কিছু হিস্ট্রি বলতেন। উনি ছাত্র ইউনিয়ন করতেন, এবং একটা পরীক্ষা বলে এইচএসসি অথবা এসএসসি কোন একটা পরীক্ষা উপলক্ষে পাবনা জেল থেকে তাকে ঢাকা জেলে আনা। ওই সময় বঙ্গবন্ধু সকাল বিকেল জেলখানার ভেতরে হাঁটতেন। বঙ্গবন্ধু হাঁটতেন, তখন বন্দীদের এমন ভাবে রাখা হতো কিন্তু বঙ্গবন্ধুর সামনে যেতে না পারে। রমেশ মৈত্র যেহেতু রাজনীতির মানুষ, তিনি এমন ভাবে দাঁড়ালেন, বঙ্গবন্ধুর চোখে পড়ে এবং হাত দিয়ে ডেকে নিলেন এবং এরপর থেকে প্রতিদিন রমেশ মৈত্র সকালে বেরিয়ে বঙ্গবন্ধুর সাথে হাঁটতেন। একদিন তারা হাঁটার সময় জেলখানার বাইরে থেকে স্লোগান শুনছিলেন, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, স্লোগান হচ্ছে বাইরে। তো বঙ্গবন্ধু তাকে শোনাচ্ছে, এই দেখো আমার স্লোগান হচ্ছে, আমাদের গোলটা তো বাংলাদেশ। সেই সময় বলছেন এগুলো। তখন রমেশ মৈত্র বামপন্থী লোক, বঙ্গবন্ধু বামপন্থী লোক না। রমেশ মৈত্র আপনার তো, আপনি যদি বাংলাদেশ স্বাধীনতা হবে না, আপনার মক্কা তো হচ্ছে আমেরিকা, আপনার দিয়ে হবে না। বঙ্গবন্ধু তাকে বলছেন, রমেশ, আমার নানা উইন্ডো, নানা জায়গায় কাজ করছে, তাজউদ্দিন কাজ করছেন, সিরাজুল আলম খান কাজ করছেন, নানা জায়গায় নানা মানুষ কাজ করছেন আমার উইন্ডোটা বাংলাদেশ। এর জন্য ধরেন 25শে মার্চ, 26শে মার্চ, এই সমস্ত কিছু পরেও এক মাসের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্ব 10 এপ্রিল বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিতে পেরেছে। এরকম চমৎকার একটা ঘোষণা। এক মাসের মধ্যে 17 এপ্রিল বাংলাদেশের ভেতরে বাংলাদেশ সরকার গঠন করতে পেরেছে। 9 মাসের মধ্যে দেশটা স্বাধীন হয়ে গেছে। এটা কিন্তু একদিনের রোড ম্যাপ না, কাজটা ওইভাবে আগাচ্ছিল সেটা। এবং সেই দেশটা বিধ্বস্ত একটা দেশ, স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর মতো নেতৃত্বের কারণে এটা এইভাবে এত দ্রুত সামনে সামনে নিয়ে আসা হয়েছে। বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি বাংলাদেশে আসেন, 10ই জানুয়ারি। এবং এর আগে ইন্দিরার থেকে আগে পরে বারবার উনি প্রথম যে ছিলেন, ভারতীয় সৈন্য এখান থেকে কবে যাবে, স্বাধীন একটা দেশ, অন্য দেশের সৈন্য থাকতে পারে না, যেটা সাধারণত অন্য দেশের সৈন্যরা যায় না কোথাও এরকম পরিস্থিতিতে। সাথে সাথে ডেট পাওয়া গেল 17 মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিনের আগেই তারা চলে যাবে। সেই বঙ্গবন্ধুর বাংলাদেশ যখন গুছিয়ে এনেছেন উনি, 74 দুর্ভিক্ষ হয়েছে না কিছু, গুছিয়ে এনেছে, তখন তারা চিন্তা করলো এখনই না করালে আর তাদের নিয়ন্ত্রণ থাকবে না, এটা করতে পারবে, তাড়াহুড়ো করে ফেলবে। ঠিক আপনি শেখ হাসিনা যে জায়গায় নিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ, তাড়াহুড়ো শুরু হয়ে গেছে তাদের। এটা শেষ না করলে, থামিয়ে না দিয়ে গেলে তাদের কাছে থাকবে না তারা। এইভাবে একটা বিধ্বস্ত দেশকে শেখ হাসিনা, বঙ্গবন্ধু প্রথমে, তারপর শেখ হাসিনা যে জায়গায় নিয়ে যাচ্ছিলেন। আপনি মনে আছে মিল্টন ভাই, বাংলাদেশের বাজেটের আগে অর্থমন্ত্রী প্যারিসে যেতেন সবসময়, প্যারিস কনসুলেটে একটা মিটিং হতো। সেই মিটিং এ গিয়ে ডোনাররা আসতেন, সেখানে বলতেন এই করবো, আমাকে এই টাকা। সেই শেখ হাসিনা এগুলার বাইরে বাংলাদেশকে নিয়ে গেছে, বাংলাদেশের অর্থমন্ত্রী প্যারিসে আর যেতেন না। এই যে আজকে চার্জ দ্য অ্যাফেয়ার্স যে মানের কর্মকর্তা, সে চতুর্থ ঘুরে বেড়াচ্ছে, সবকিছু ঠিক করে ফেলছে,
শেখ হাসিনার আমলে আমেরিকান অ্যাম্বাসেডার অ্যাপয়েন্টমেন্ট পেত না প্রাইম মিনিস্টার। আমেরিকার প্রাইম মিনিস্টার রাষ্ট্রদূতকে কথা বলা মানে ফরেন অফিস আছে, তার মানে কর্মকর্তারা ফরেন অফিসে আছেন। সে এটা বঙ্গবন্ধুকে যে হত্যা করে একটা প্রতিশোধ, তাদের মতের বাইরে গিয়ে বাংলাদেশটা স্বাধীন করা হয়েছে। শেখ হাসিনার অগ্রযাত্রার আরেকটা প্রতিশোধ, সেটা সেই প্রতিশোধকে কেন্দ্র করে বাংলাদেশ আজ বিপদগামী। বাংলাদেশ তার পথ হারিয়েছে, বাংলাদেশ কোথায় যাচ্ছে বাংলাদেশ কেউ জানে না সেটা। কিন্তু আমার তো মনে হয় যে এই এই পরিস্থিতি খুব বেশি দিন থাকবে না, কারণ মানুষ কিন্তু অলরেডি অসন্তোষ প্রকাশ করছে। আওয়ামী লীগও ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে, কারণ আওয়ামী লীগ শুরুতে ইচ্ছে করেই তারা নিজেদের একটু সময় নিয়েছে, কারণ মানুষের সামনে একটা সুযোগ, মানুষ আসলে এখন তুলনা করতে পারছে। 15-16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে মানুষের সামনে, বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে কোনো কম্পারিজন ছিল না। তারা আওয়ামী লীগই দেখেছে, আওয়ামী লীগের ভালো, আওয়ামী লীগের মন্দ। এখন তারা দেখতে পাচ্ছে যে বিএনপি কত নিকৃষ্ট, জামাত কত খারাপ। তো এখন তারা, যেটা আপনি আগেই বলেছেন যে আওয়ামী লীগ ভালো, আগেই ভালো ছিলাম বলছে। তো একটা ছোট্ট কথা আবার মনে পড়লো যে 32-এর কথায়, যে আমাদের এই বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তিনি প্রতি সপ্তাহে নিউ মার্কেটে যাইতেন। নিউ মার্কেটে যে বইয়ের দোকানগুলো ছিল, এখনো আছে কিছু, সেখানে যেতেন শেখ হাসিনাকে নিয়ে, এবং প্রতি সপ্তাহে তিনি বই কিনতেন, নিজে পড়তেন। আমাদের হাসিনা আপা প্রচুর পড়াশোনা করেন। তো যেটা আমি বোঝাচ্ছি যে তার বাড়িতে একটা সাংস্কৃতিক পরিবেশ সেই সময় ছিল, এবং বঙ্গবন্ধু নিজেও খুব পড়াশোনা করতেন এবং রবীন্দ্রনাথের খুব ভক্ত ছিলেন। তা যেহেতু সাংস্কৃতিক পরিষদ থেকে আমরা এই অনুষ্ঠানটি করছি, তো বঙ্গবন্ধু প্র্যাকটিসেও দেখিয়েছে যে রাজনীতির পাশাপাশি একটা সাংস্কৃতিক সংগ্রামও থাকা উচিত। রাজনীতি এবং সংস্কৃতি এটা খুব হ্যান্ড ইন হ্যান্ড চলে আর কি। তো এই জায়গা থেকে, আর আসলে এই বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলতে গেলে তো এত স্বল্প পরিসরে হয় না। বিশেষ করে বর্তমান বাংলাদেশটা যেহেতু চলে আসে, অনেকেই বলছেন যে 6 দফা নিয়ে একটু কথা বলতে, বা আরো অনেকেই কথা বলতে বলছেন। আমি 6 দফা সম্পর্কে একটু খুব সংক্ষিপ্ত বাড়িবার কাছে শুনতে চাই, যে 6 দফা তো বাংলাদেশের মুক্তির সনদ ছিল। তো আপনি যদি সংক্ষেপে বলেন, এবং তারপর আমরা আজকের আলোচনাটা শেষ করব। 6 দফা সম্পর্কে একজন জানতে চাইলেন আর কি। 6 দফা 11 দফা, দুটো দফা তখন ছিল, ছাত্রলীগের এবং আওয়ামী লীগের। সে কাঠামোটা ছিল বাংলাদেশের এই, তখন তো পূর্ব পাকিস্তান হিসেবে তখনও অনেক কিছু চিন্তা করা হচ্ছিল। আমাদের সমস্ত সম্পদ দিয়ে আমরা স্বয়ং সম্পূর্ণ, আমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার, মূলত ওখান থেকে কিন্তু 6 দফা সিদ্ধান্তের অধিকার। শুধু এতটুকু বলার কারণে তারা এটাকে আক্রোশমূলক হিসেবে দেখেছে। তারা আসলে একটা ব্যাপার কি জানেন, from the 47 ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে যায়, তখন একটা আশ্চর্য মানচিত্রের একটা দেশ করে যায়। সেটা মানচিত্রের দেশ করে দেয় হচ্ছে, এটার দুই প্রান্তে দুইটা অংশ, ধর্মের ভিত্তিতে একটা দেশ, মাঝখানে অন্য একটা দেশ। এবং ফ্রম দ্য 47 পাকিস্তানি শাসকরা যে ইসলাম ধর্মের মুসলমানদের দেশে কিছু করা হয়েছিল, পাকিস্তানের শাসকরা সেটা কিন্তু মেনে চলে নাই। তারা কিন্তু উচ্চ বর্ণের মুসলিম, আমাদেরকে নিম্ন বর্ণের মুসলিম, এইভাবে তারা দেখতো। কিন্তু তারা সমস্ত উন্নয়ন গুলো তারা এইভাবে করতো এই কারণে যে আমি 93-তে পাকিস্তানের ইলেকশন কভার করতে যাই। 93-তে আমি অবাক হয়ে দেখি, আমি লাহোর থেকে রাওয়ালপিন্ডি একটা বাই রোডে যাচ্ছি, সেই রোড স্ট্রাকচারটা আমি দেখে অবাক হয়ে গেলাম যে আমার দেশে এরকম একটা রাস্তা নেই। এই রাস্তাগুলো শেখ হাসিনা করেছিলেন সর্বশেষ, তারা তাদের অবকাঠামোটা ওইভাবে তারা করেছে। তারা ওই বিপদটা দেখে, ওই যে 6 দফা 11 দফা তখনও বাংলাদেশ বলা যাচ্ছিল না, কিন্তু বাংলাদেশে রোড ম্যাপটা ওইখানে ছিল। ওরাও যেমন জানতো এটা রাখতে পারবে না, আমরাও যেমন জানতাম এদের সাথে আমরা থাকতে পারবো না।
কারণ হচ্ছে সবার আগে আঘাত হলো আমার ভাষা। সবার একটা মাতৃভাষা আছে, মাতৃভাষা সব অবলম্বন করেছে সেটা। অস্ট্রেলিয়ায় 200টা দেশের মানুষ আছে, 200 দেশে ইন্টারপ্রেটার আছে এখানে, কারণ সবার মাতৃভাষাকে এই রাষ্ট্র সম্মান দিয়ে গুরুত্ব দেয়। আর পাকিস্তানে চেয়েছে কি আমার মাতৃভাষাকে চেঞ্জ করে দিতে, আমার মাতৃভাষাকে সেকেন্ড গ্রেড থার্ড গ্রেডে নিয়ে এসেছে। প্রতিবাদটা প্রতিরোধটা এইভাবে আমরা চলে এসেছি। আর সাংস্কৃতিক ব্যাপারটা আমাদের এই মাটি, আমাদের এই পরিবেশ, নদীমাতৃক একটা দেশ, এত কবি সাহিত্যিক, এত এত সাংস্কৃতিক ঘটনা বলি, প্লাস হচ্ছে আমার গ্রাসরুটটা ছিল একটা অসাম্প্রদায়িক, আমার যাত্রা গানের দেশ, আমার পালা গানের দেশ, আমার পুঁথির দেশ, আমার মানে সেই ময়মনসিংহ গীতিকা থেকে আরম্ভ করে নানা কিছু আমার সমৃদ্ধি, আমি কোনোভাবে সে আমার সাথে ম্যাচ করতে পারে না, আমিও তার সাথে ম্যাচ করতে পারছিলাম না। সমস্ত কিছু সম্পৃক্তি কিন্তু 6 দফা, সমস্ত সম্পৃক্তি 11 দফা, এগুলা কিন্তু আমাকে 70-এর নির্বাচনে নিয়ে গেছে। 70-এর নির্বাচনের মাধ্যমে আমি ম্যান্ডেট পেয়েছি, আমার সিদ্ধান্ত নেবার অধিকার। ম্যান্ডেটকে তারা অপমান করেছে, মানুষকে অপমান করেছে তারা। সেইখান থেকে আমার বিদ্রোহ, আমি বাংলাদেশের প্রতি চলে এসেছি। আমি বাংলাদেশের মানুষ। আজকে শেখ হাসিনা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গেছে, আপনি চিন্তা করেন, আমার সাথে পাকিস্তান কাজ করে অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশে 70, 75, 80 টাকার মতো, এক অস্ট্রেলিয়ান ডলারে 270 পাকিস্তানের রুপি। তার পুরো হয়। আর সেই পাকিস্তান নাকি, পাকিস্তানের 2টা মন্ত্রী আসছেন কিন্তু খুব পাকিস্তান নাকি তাকে এই করবে সেই করবে, তার নিজের কোনো অবস্থান নেই। এবং আপনি স্ট্রাকচারটা দেখেন, আমি ওই বড় পাকিস্তান ইলেকশনের কথা, ইলেকশনের পরে আমি দেখি সারা দেশ থেকে ইলেক্টেড লিডাররা আসছেন ইসলামাবাদে, তারা সবাই রাওয়ালপিন্ডি যাচ্ছেন, সেনাবাহিনীর প্রধানকে হাজিরা দিতে যাচ্ছেন। এখন ঠিক ওই পাকিস্তানের স্ট্রাকচার এখানে সেনাবাহিনী সরাসরি বলছে, তার সিদ্ধান্ত গুলো বলছে, সে স্ট্রাকচারটা বলছে। সর্বশেষ আরেকটা ঘটনা প্রকাশ পেয়েছে, খালেদা জিয়ার নিরাপত্তা ছিলেন দায়িত্বে একজন কর্মকর্তা ছিলেন রেজাউল নাম সামওয়ান, তিনি একটা ভিডিও বক্তব্যে বলেছেন কিভাবে তারা মানে 3, 4, 5 আগস্ট বাংলাদেশের সমস্ত নিয়ন্ত্রণ নিয়েছেন, এবং তারাও ওই জুলাই সনদের যেমন সবাই যাদের স্বীকৃতি যাচ্ছে, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাও যাদের স্বীকৃতি যাচ্ছে, তারাই বক্তব্যের মাধ্যমে প্রকাশ পেয়ে গেছে এই সেনাবাহিনী প্রধান অভিনয় করছিলেন আওয়ামী লীগের নেতৃত্বের সাথে, অভিনয় করছিলেন। এই অভিনয়ের মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত কর্মসূচিগুলো প্রত্যাহার করানো হয়েছে, আওয়ামী লীগকে মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং আওয়ামী লীগকে বিপদের পথে বিশ্বাসঘাতকতা। আমি আওয়ামী লীগের নেতৃত্বের সাথে প্রায় কথা বলি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমার সাথে প্রায় কথা হয়, উনি যে ঘটনাগুলো আমাকে প্রায় বলতেন, যেটা আওয়ামী লীগের নেতারা অনেকে নানা কারণে বলেন না, এই বিশ্বাসঘাতকতা বলে সেনাবাহিনী প্রধান 5ই আগস্ট একটা সামরিক অভ্যুত্থান করছে বাংলাদেশে। হ্যাঁ, মানে এটা এখন ইনএভিটেবল, মানে খুব ক্লিয়ার হয়ে গেছে যে জেনারেল ওয়াকার খান, আমি তাকে ইয়াহিয়া খানের আত্মীয় মনে করি, এই ওয়াকার খানই নাটের গুরু ছিল আর কি। মানে বিশাল একটা ষড়যন্ত্রের ইমপ্লিমেন্টেশনটা সে করছে, সে প্রধানমন্ত্রীকে এক্সপ্লয়েট করছে সবার সাথে। যাই হোক, এটা নিয়ে আমরা আরো কথা বলবো। 6 দফার যে বিষয়টা, 6 দফাটা আসলে একটা স্বায়ত্ত শাসনের দাবিতে 6 দফা দেওয়া হয়েছিল, এবং এই 6 দফা মেনে নিলে পাকিস্তান আর তখন পাকিস্তান থাকে না। এর মধ্যেই বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল, কারণ যে স্বায়ত্তশাসন বঙ্গবন্ধু চেয়েছিলেন, 6 দফাটা যদি আমরা পড়ি, একদম সেন্ট্রাল পররাষ্ট্র নীতি, মুদ্রা এবং জাস্ট 2-3টা সেন্ট্রাল বিষয় ছাড়া বাকি সবকিছু পূর্ব পাকিস্তান, সেই সময়ের আজকের বাংলাদেশ, তাদের নিয়ন্ত্রণে চলে আসবে, যেটা পশ্চিম পাকিস্তান দিতে চায় নাই। তো ন্যাচারালি সেই আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের জন্যই আমাদের মুক্তিযুদ্ধ। আমরা আজকে অনেক অনেক ব্যস্ত সবাই থাকবেন, বাড়ি ভাইও আজকে নিশ্চয়ই অনেকগুলো প্রোগ্রাম করবেন। তো আজকে আমরা এই দিনে
শ্রদ্ধার সাথে আবারও স্মরণ করি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, সুলতানা কামাল, রোজি জামাল, আমাদের শেখ রাসেল, ফজলুল হক মনি সহ যারা এই 15ই আগস্ট শাহাদত বরণ করেছিলেন, সবার প্রতি শ্রদ্ধা জানাই এবং সবার জন্য আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তারা যেন সবাই বেহেশতবাসী হন এবং বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন থাকবে। যতবার বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে ততবার প্রবল শক্তি নিয়ে বঙ্গবন্ধু ফিরে এসেছেন তার আদর্শের বাংলাদেশে। আবারও তিনি ফিরে আসবেন, তিনি এখনো আছেন, এখনো বাংলাদেশের মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু বাস করেন এবং সাময়িক যে প্রতিকূল অবস্থা সেটি আর বেশি দিন থাকবে না এবং মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের দৌড়ঝাঁপি প্রমাণ করে যে বাংলাদেশে কি পরিমাণ অস্থিরতা বর্তমানে বিরাজ করছে। বারী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ যারা এই সংগঠনটি করছেন এই প্রতিকূল মুহূর্তে, যারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কথা বলছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই, ফাঁসি কাস্টে আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই। আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের মিটিং এইখানেই শেষ। আসসালামু আলাইকুম।